লোকজন অনেক দামি দামি গাড়ি কিনছে, শো অফ করছে লোকজন, বিজনেস ক্লাসে ফ্লাইট বুক করছে, আর নিজের পার্টনার, সুন্দর পার্টনারকে দেখাচ্ছে। বিবেকানন্দ আমার কাছে প্রিয় কেন? যদি সত্যি করে বলি তাহলে বোধের বক্তব্যের গভীরতা নিয়ে কথা হয়। তাহলে হয়তো এমন কিছু মনীষী হয়েছেন যারা স্বামী বিবেকানন্দকে ছাড়িয়ে গিয়েছেন। এটা অবশ্যই সম্ভব। অনেকেই মনে করেন এটা, যে যদি আপনি জিদ্দু কৃষ্ণমূর্তির বক্তব্য দেখেন আর স্বামী বিবেকানন্দের কথাগুলি শোনেন, তাহলে কিছু জায়গায় মনে হবে যেন কৃষ্ণমূর্তির কথায় বেশি গভীরতা আছে। এটা হতেই পারে, ঠিক আছে, কিন্তু তবুও বিবেকানন্দ এক বিশেষ কারণে আমার কাছে প্রিয়। তিনি আমাদের তার নিজের সংগ্রামের পুরো বিবরণ দিয়েছেন। আমরা তাকে লড়াই করতে দেখেছি, তার দমবন্ধ হতে দেখেছি, এমনকি আমরা তাকে ধীরে ধীরে মরতেও দেখেছি। আমি এই জিনিসটাই চাই আমার হিরোর মধ্যে। প্রণাম আচার্যজি। আচার্যজি, যখন আমি সোশ্যাল মিডিয়া চালাই, রিলস দেখি, তো আমি তখন দেখতে পাই যে লোকজন অনেক দামি দামি গাড়ি কিনছে, অডি, মার্সিডিজ। একদল লোক আছে যারা ওদের সাথে সেলিব্রেট করছে, শো অফ করছে লোকজন। তারা ব্যয়বহুল ছুটি কাটাচ্ছে, বিজনেস ক্লাসে ফ্লাইট বুক করছে, এক্সপেন্সিভ হোটেলস রুমে থাকছে, আর নিজের পার্টনার, সুন্দর পার্টনারকে দেখাচ্ছে। যখন আমি এগুলো দেখি তখন আমার মনে প্রশ্ন আসে যে যখন কোনো তরুণরা, যারা কিনা 18-20 বছর বয়সের, তারা এসব দেখলে তো নিশ্চিত পাগলই হয়ে যাবে, আর এগুলো পাওয়ার জন্য তারা লোভ করবে। তাহলে কি আমাদের তরুণ প্রজন্ম বিপদে রয়েছে? আমরা কি করতে পারি? প্রথম কথা হলো, এমনি এমনি কেউ তোমাকে এত টাকা আর এত আয়েশ তোমাকে দেবে না, ঠিক আছে? তুমি কোনো না কোনো মূল্য চোকাচ্ছ। সাধারণত তোমার নিজের স্বাধীনতার দাম দিতে হয়। দ্বিতীয় কথা হলো যে তুমি উপভোগ করার জন্য জন্ম তো নাওনি। এটা কোনো নৈতিক নিয়ম নয়, এটা মনোবিজ্ঞানের কথা। তুমি যে শান্তি সন্তুষ্টি চাও, সেটা তো তুমি ভোগ করে পাবে না। সেটা তো শুধু পাওয়া যায় সঠিক কাজ করার ফলে, সঠিক জীবনযাপন করার ফলে। যদি সঠিক জীবনযাপন না করো এবং তার বিকল্প হিসাবে আয়েশ করো, তো ওটায় যে ক্ষতি তোমার হবে, ক্ষতিটা আর পূরণ করা যাবে না। সঠিক জীবনযাপনের মধ্যে তোমার সংশোধনের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, সেগুলো নির্দ্বিধায় নিয়ে নাও, কারণ যদি তা না থাকে তবে তোমার কাজ বন্ধ হবে। আর এটাই নিয়ম। কখনো নিজেকে জিজ্ঞাসা করো, আমি নিজেকে কতটা দিচ্ছি। ধরে নাও তোমার কাছে আছে, তুমি ভালো উপার্জন করতে শুরু করেছো, কারণ তুমি তোমার কাজে সফল হচ্ছ, কাজ এগিয়ে চলেছে, টাকা আসতে শুরু করেছে। তখনও নিজেকে প্রশ্ন করবে যে আমি নিজেকে এর মধ্যে থেকে কতটা দেব, কত খরচ করব। কারণ ভারতে এটাই হচ্ছে তো। গত 20-40 বছরে প্রতি ব্যক্তির আয় অনেক বেড়েছে। তাই যদি আজকের কোনো 35-40 বছরের ব্যক্তি হয়, অথবা 25-30 বছরেরও হয়, তাহলে তারা তাদের বাবাকে একটা পুরনো স্কুটার টেনে নিয়ে যেতে দেখেছে, তাই না? আর এটাও দেখেছে যে কিভাবে ওই ঠেলা থেকে 2-5-10 টাকায় চাট পাকোড়া কিনে খেয়ে নিত, আর ওটাতেই কাজ চলে যেত। আজ থেকে 20-25-30 বছর আগের কথা। আর তারপর শিক্ষার কারণে অথবা আর্থিক সুযোগের কারণে সমৃদ্ধি এসে গেছে, আর আজ সেই ঘরেই টাকা চলে এসছে। টাকা এসেছে, কিন্তু তাদের এটাও মনে আছে টাকা ছাড়াও ভালোভাবে কাজ চলে যেত। বাজাজের স্কুটার নিয়েও তাদের কাজ চলে যেত। আর আজ এত টাকা এসেছে, আপনি গাড়িও কিনতে পারো, তুমি বড় গাড়ি কিনতে পারবে, তুমি হয়তো একটা না দুটো গাড়ি কিনতে পারবে।
তখন এই প্রশ্নটা জাগা স্বাভাবিক যে টাকাতেও এসেছে, কিন্তু খরচ কতটা করব? কারণ আমাদের কাজ তো তখনও চলতো যখন পুরনো বাজাজের স্কুটারটাও ছিল। তাহলে এবার কি করব? ছোট গাড়ি নেব, বড় গাড়ি নেব, একটা গাড়ি নেব, দুটো গাড়ি নেব, কি করব? তখন উত্তরটা এটাই হবে, কাজ শেষ করার জন্য যতটা প্রয়োজন তোমার ততটাই নেওয়া উচিত। যখন তুমি দেখবে যে তুমি যতটা নিয়ে রেখেছ সেইটা কম পড়ছে, কারণ কম নেওয়ার জন্য কাজে বাধা আসছে, তখন নিজেকে আরও দিতে পারো। মোবাইল ফোন আছে, কিভাবে বুঝবে যে নতুন মোবাইল ফোন নেওয়া উচিত? যখন দেখতে পাবে যে সেই মোবাইল ফোনটি সেটাই তোমাকে বাধা দিচ্ছে কাজকে এগিয়ে নিয়ে যেতে, ওটার স্পিড কমে গেছে, ওটার মেমোরি কম পড়ছে, অন্য কোনো সমস্যা হচ্ছে, ওর টাচ স্ক্রিন ততটা রেসপন্সিভ নেই, এমন কিছু হচ্ছে যার জন্য সময় নষ্ট হচ্ছে, প্রতি 4 ঘন্টা পর তাকে চার্জ করতে হয়। যখন দেখতে পাবে যে এটা এখন আমার কাজে একটা বাধা, একটা বটল নেক হয়ে যাচ্ছে, তখন নতুন নাও। বুঝতে পারছো? ওটাকেই বিজনেস ক্লাস বলা হয় ফ্লাইটে। বিজনেস ক্লাস বিজনেস কেন বলে? সেটা তাদের জন্য যাদের জীবনে ব্যবসা আছে। বিজনেস মানে শুধু কেনাবেচা নয়। যখন বলা হয় মাইন্ড ইওর ওন বিজনেস, মানে কি? বেচা কেনা সামলাও। ব্যবসা মানে কি? কাজ। তাহলে যাদের কাছে কোনো সার্থক কাজ আছে করার জন্য, তারা যদি বলে যে স্যার এই 3 ঘন্টাটা আমাদের ফ্লাইটের, সেটাও আমাদের কাছে খুব খুব জরুরি, ওই 3 ঘন্টাও আমরা কাজ শেষ করে নেব, যেটা ইকোনমি ক্লাসে বসে করা যাবে না, তাহলে যদি তারা বিজনেস ক্লাসে যাচ্ছে, তাহলে সেই কথাটা জাস্টিফাইড। বাবার টাকা মনে করে বলবে স্যার ইকোনমির 10,000, বিজনেস ক্লাসের 40,000, আমি তো 40,000 দেবো, কারণ বাবা টাকা দিতে রাজি, আমি বলবো 40,000 দাও, সে দিয়ে দেবে। তো এই কথাটা কোনোভাবেই ঠিক নয়, বিদঘুটেও লাগবে। সেখানে লোকেরা বসে যে যার নিজের কাজ করছে। বিজনেস ক্লাসে কেউ এমনি উঠে বসে থাকে না, যারা বসে থাকে তারা সবাই কাজ করতে থাকে। আর মাঝে বসে আছে এক ঝুন্নুন্নন্নু, আর সে কি করছে? তার করার কিছুই নেই, শুধু এদিক ওদিক দেখছে যে বাবার কামানো টাকা আর সুপুত্রর আয়েশ। তখন সে নিজেরই ভেতর থেকে অপরাধ বোধ করবে, গরিমা থাকবে না। কোনো অন্য লোকের টাকায় আয়েশ করলেও বা নিজের টাকায় করলেও, কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও জোর করে খরচ করে থাকো। কোনো খরচই নিজের থেকে ন্যায়সঙ্গত বা অন্যায়সঙ্গত হয় না। খরচ কতটা করবে এই বিষয়টি দিয়ে মাপো যে অতটা খরচা করা তোমার কাজের জন্য কি আসলেই প্রয়োজনীয়। আবারও বোঝো, অতটা খরচা করা কি তোমার কাজের জন্য প্রয়োজনীয়? কাজের জন্য প্রয়োজন হলে করো, আর বলো না যে এর চেয়ে কমেও তো কাজ ভালোই হয়। কাজ মানে কোন কাজ? যেটাকেই তুমি জীবনে সার্থক হিসেবে ভেবেছ। এখন দেখা যাচ্ছে এটা তো কমেও হয়ে যাচ্ছে, এটা তো শুধুই নিজেই নিজেকে এক মনোবৈজ্ঞানিক বিলাস দেওয়ার জন্য, ইন্দ্রিয়গত নিজেকে একটা উত্তেজনা দেওয়ার জন্য, সেন্সুয়াল গ্র্যাটিফিকেশনের জন্য শুধু আমি খরচ করছি। তাহলে জেনে রাখো এই কথাটা একদমই ঠিক নয়, এটা কোনোভাবেই ঠিক নয়। বলুন, বুঝতে পারলেন? সাধারণ থাকা আর মিতব্যয়িতা, এটায় নেই যে কম খরচ করা, ওটার মানে হলো সঠিক খরচ করা। এই দুটি খুব আলাদা বিষয়, কম খরচ করা এবং সঠিক খরচ করা। কেন অ্যাম্বুলেন্স আসে সেটা কেন 4 চাকার হতে হবে? রোগীকে বাইকের পেছনে বসিয়ে দাও না। সেটা না করে কেন এত টাকা খরচা করছো? তাই অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে সেটা 4 চাকার হওয়া দরকার। কিন্তু এখানে এমনও লোক আছে যারা 2 মিনিটের পথ যেতে প্রাইভেট জেট নেয়। কিছু সেলিব্রিটি, তারা একটুখানি যাওয়ার জন্য এত কিছু করে থাকে যে 50 কিলোমিটার ওখানেও যাচ্ছে প্রাইভেট জেটে বসে। এমনই হয়, ওপরে না উঠেই নিচে নেমে যেতে হয়।
তখন প্রশ্ন করা জরুরি, স্যার আপনি কি আমেরিকায় আছেন? আপনি তো এমন কোনো ভিড়ভাট্টা জায়গায় থাকেন না। এমন লোক বেশিরভাগই শহরের বাইরে থাকে। চওড়া রাস্তা, আর যেখানে আপনাকে যেতে হবে সেখানে কোনো ট্রাফিক নেই। তো আপনি কেন এত কার্বন নিঃসরণ করলেন? কেন আপনি এতটা জ্বালানি খরচ করলেন? কি প্রয়োজন ছিল? এটাই অপচয়, এটাই আয়েশ। কোনো প্রয়োজন ছাড়াই জ্বালিয়ে দিয়েছে, সময়ও বাঁচেনি। কেননা টেক অফ এবং ল্যান্ডিংয়ে যে সময় লেগেছে সেই সময়ের মধ্যে তো আপনি তো সেটা গাড়িতেও পৌঁছে যেতেন, হয়তো আরও কম সময় লাগতো। এটাকেই আয়েশ বলে। বলবেন আমি তো এখান থেকে যদি আমার চেন্নাই যেতে হয় তাহলে আমি ট্রেনে যাব, তাহলে এটা গোলমেলে ব্যাপার। এটার মানে এই হলো যে আপনার সময়ের কোনো মূল্য নেই। আপনার সময়ের কোনো মূল্য নেই, আপনার জীবনে 40 ঘন্টার কোনো মূল্য নেই। তাহলে ফ্লাইট কখন নেবেন ট্রেনের বদলে? যখন আপনার সময়ের এত মূল্য হবে যে আপনি বলবেন যদি আমি ট্রেনের পরিবর্তে ফ্লাইটে যাই তাহলে আমার ধরো 4,000 টাকা বেশি লাগবে, কিন্তু আমি 20 ঘন্টা বাঁচাচ্ছি। 4,000 টাকা বেশি দিয়ে আমি কত ঘন্টা বাঁচাচ্ছি? আর আপনি স্পষ্টভাবে নিজেই নিজেকে বলতে পারবেন যে আপনার 20 ঘন্টার মূল্য 4,000-এর থেকে বেশি, তখন আপনি ট্রেন ছেড়ে ফ্লাইটে যাওয়া শুরু করবেন। তো এটাতে নৈতিকতার কোনো বিষয় নেই, এখানে সরাসরি ব্যবহারিকতার যুক্তি আছে। খরচ করছো কার জন্য? নিজে ভোগ করার জন্য নাকি নিজের কাজের জন্য? আর এখানে নিজেকে ধোঁকা দেওয়াটা খুব সহজ যে না 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 আমি এটা করিনি, এমনি আমি তো এরকম তো নয় যে আমি আমার কাজের জন্য করছি, আমি আমার নিজের জন্য করছি, আমি আমার কাজের জন্য করছি। আর এই ব্যাপারে তো আপনি কেন খরচ করছেন, কোন পরিস্থিতিতে খরচ করছেন নিজেই নির্ধারণ করতে পারবেন। নিজের সাথে বেইমানি করতে চাইলে সেটার কোনো উত্তর নেই। নতুন ল্যাপটপ নিতে হবে, পুরোনোটাতে কি সত্যিই কাজ চলছে না? যদি সত্যি কাজ না চলে তাহলে অবশ্যই নাও। 40,000 টাকা নয়, 1 লক্ষ টাকা নাও, যদি 1 লক্ষ টাকাতে কাজ হয় তবেই। কিন্তু যদি তোমার কাছে একটা ল্যাপটপ থাকে যেটাতে তোমার কাজ ভালোভাবে চলছে, তাহলে 2 টাকাও কেন খরচ করবে? যদি যে ল্যাপটপটি তোমার কাছে আছে সেটাতে যদি তোমার কাজ চলে যায় তাহলে তুমি 2 টাকা কেন খরচ করবে? কিন্তু যদি কাজের জন্য প্রয়োজন হয় যে স্যার আমার কাছে 30,000 টাকা আছে আর 40,000 টাকার মধ্যেও কাজ চলবে না, আমার তো সরাসরি 1 থেকে 1.5 লক্ষ টাকার ল্যাপটপ চাই, তাহলে 1.5 লক্ষ টাকারই নাও। ওই যে কাজটা, সার্থক কর্ম, সবকিছুই। যদি সে তোমার সম্পদের দাবি করে তাহলে দাও। কথাগুলো বুঝতে পারছো? আপনি যেটাকে লাক্সারি বলেন সেদিনই পা রেখো যেদিন সেগুলো তোমার লাক্সারি না হয়ে প্রয়োজন হয়ে পড়বে। এটাই সূত্র। যাকে তুমি লাক্সারি বলছো ওকে ততক্ষণ পর্যন্ত বর্জন করো যতক্ষণ সে লাক্সারি লাগছে। লাক্সারি মানে বিলাসিতা, আয়েশ, নবাবী। যতদিন পর্যন্ত প্রবেশ করে আয়েশ দেখছো ততদিন প্রবেশ করো না। আর যেদিন দেখবে যে যদি এখানে প্রবেশ না করো তাহলে আমার কাজের ক্ষতি হচ্ছে, এখন এটা আমার প্রয়োজন, আসলেই প্রয়োজন, স্বার্থের প্রয়োজন নয়, আমার সার্থক কাজের প্রয়োজন, সেদিন ওই লাক্সারিতে চলে যাও। সম্ভাবনা এটাই, যদি এই সূত্র ব্যবহার করো তাহলে খুব বেশি লাক্সারির প্রয়োজন হবে না। আচার্যজি, কিন্তু আমরা সাধারণত যা দেখে থাকি যে প্রথমে আমরা ভাবি যে আয়েশ করব, তারপর ভাবি যে কোন কাজটা করলে সেই আয়েশটা পাওয়া যাবে। এটা তো খুব উল্টো পদ্ধতি, যে আমাকে তো গিয়ে স্পেনে হলিডে কাটাতে হবে আর আমি এই ভেবেই পড়াশোনা করছি। একদিন কেরিয়ার এমন তৈরি হবে যে আমি সুইজারল্যান্ডে বা অন্য কোথাও হলিডে উদযাপন করব। এটা খুব উল্টো পদ্ধতি, আর এ ধরনের লোকের সাধারণত হলিডে মেলেও না।
এটা বেকার পদ্ধতি, এটা হয় না। তুমি কাজ করো, যদি কাজে ডুবে থাকো তাহলে সবচেয়ে মজার ব্যাপার এটা হলো যে কাজ থেকে সরে আসতে খারাপ লাগে। যেটাকে তুমি ভ্যাকেশন বলো না, সেটা তখন ভালো লাগবে না। খুব ইচ্ছা করছে ভ্যাকেশনে যেতে হবে যেতে হবে, হয়তো চলে যাবে, পরের দিন থেকে বলবে কাজ করতে হবে, কেন এসেছি? এটা হয় যখন সঠিক জীবনযাপন করো এবং কাজকে ভালোবেসে ফেলো। কাজকে আলাদা করা যায় না, আলাদা করাই যায় না। এই তো গত মাসে তোমরা সংস্থা থেকে কয়েকজন নৈনিতাল গিয়েছিলে, কয়েকজন গোয়া গিয়েছিলে, আর কোথায় কোথায় গিয়েছিলে? ঋষিকেশ গিয়েছিলে। যখন ওখানে গেছিলে তখন কাজ বন্ধ করেছিলে? কাজ বন্ধ করে দিয়েছিলে কি? যেখানেই থাকো কাজ সঙ্গে থাকবে, কাজ চালিয়ে যাও, কাজ থামে না। বরং তুমি বলবে যে আমি সেখানে গিয়েছি এই জন্য যে আমি সেখান থেকে আরও ভালো কাজ করতে পারবো। আমি সেখানে যাচ্ছি এই কারণে যে আমি ওখান থেকে আরও ভালো কাজ করতে পারবো। এবার দেখো এটা কতটা উল্টো পদ্ধতি হলো, আর কত সুন্দর। একজন লোক যে ছুটি কাটাতে যাচ্ছে এবং বলে যাচ্ছে আমি কাজ বন্ধ করে যাচ্ছি, আমি ওখানে এই জন্য যাচ্ছি যে ওখানে গেলে আমার কাজ বন্ধ হয়ে যাবে। আর আরেকজন লোক সে বলছে যে আমি বাইরে কোথাও যাচ্ছি যাতে সেখান থেকে আমি আরও বেশি কাজ করতে পারি। আমি বাইরে যাচ্ছি যাতে আমি ওখান থেকে কাজ আরও বেশি করতে পারি। মজাদার নয় কি? হ্যাঁ কি না? আমি ভ্যাকেশন নিচ্ছি যাতে ওখানে আরও বেশি কাজ করতে পারি। আর সত্যি এমনটা হয়, সংস্থায় তো এরকমই হয়, অবশ্যই হয়। যারা এখানে আছে তাদের কাজে একটু ওঠানামা ১৯-২০ হলেও চলে যায়। যারা বাইরে গিয়েছে, সংস্থা নিজে থেকেই পাঠায়, আচ্ছা যাও, প্রতি মাসে কয়েকজন যায়, তুমিও যাও। যারা বাইরে গিয়েছে তাদের তো আরও বেশি, হ্যাঁ ভাই কেমন চলছে, ওগুলো জিজ্ঞেস করতে হয় না, ওরা চালিয়ে নেয়। আর ঘাটের ওপরে বসে আর ভালোভাবে কাজ চলছে, ক্যাফেতে বসে আছে, কাজ করছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, আর কি করবে? ভালো নয় কি পদ্ধতিটা? বলছে বাহ স্যার, আপনাকে ট্যুরিস্ট স্পটে দেখা গেল, এখানে কি করছেন, কেন এসেছেন? কি জবাব দিল? কাজে। কাজে। তো ট্যুরিস্ট স্পটে কেন এসেছেন? কারণ এটা সুন্দর জায়গা, এখানে কাজ আরও ভালোভাবে হয়। পাহাড় আছে, সমুদ্র আছে, কিছু না কিছু ঘাট আছে, গঙ্গা আছে, এখানে কাজ আমাদের আরও ভালো হয়, তাই এখানে এসেছি। তোমরা বুঝতে পারছো? তখনই যাব যখন সেখানে যাওয়ার ফলে আমাদের কাজ আরও ভালোভাবে হবে। তখনই কিনব যখন তা কেনার ফলে আমাদের কাজ আরও ভালোভাবে হবে। এই হোটেল নেব না অন্য হোটেল নেব? ১,০০০ টাকারও আছে, ৪,০০০ টাকারও আছে, ১৪,০০০ টাকারও আছে, ২৪,০০০ টাকারও আছে। কোনটা নেব? যেখানে কাজ ভালো হবে সেটা নেব। যেখানে কাজ ভালো হবে সেটা নেব, কথা শেষ। আমি নিজেকে কতটা দেব এটা নির্ভর করবে আমার কাজের মানের ওপর। আর যদি আমার কাজের কোনো মান না থাকে তাহলে আমি নিজেকে কিছু আর দেবই না। আর আমি আমাকে যা দেব সেটা নিজের জন্য দেব না, আমার কাজের জন্য দেব। উদাহরণ দিচ্ছি, আমার কাছে ২ ধরনের কাপড় আছে, একটা আমার, একটা সংস্থার। যেগুলো আমার সেগুলো এমন যে ওগুলোতে ওরা ফটো তোলে না, সব ক্যামেরাবাজি এরা তখন করে যখন আমি সংস্থার কাপড় পরে থাকি। আর আমার নিজের কাপড়গুলো ওগুলো ওই একটা তাকেই চলে আসে। আর সংস্থার যেগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করা হয়।
এবং এখানে ব্যবহারের পরে ফেরত যায়, কাপড়ের স্ট্যান্ডে টাঙিয়ে রাখা হয়। ওগুলো প্রেস করে ওখানে রাখে যাতে দ্বিতীয়বার ক্যামেরা এলে ওটাকে ব্যবহার করা যায়। বুঝতে পারছো? নিজের জন্য নিলে এতটাই যথেষ্ট। কাজের জন্য প্রয়োজন হলে তখন আলাদা খরচা আছে আবার। আর তা তখনই করা যাবে যখন নিশ্চিত হওয়া যাবে যে ওটা করার ফলে কাজে লাভ হবে। হ্যাঁ, সত্যি কাজে লাভ হবে। এটা প্রয়োগ করে, পরীক্ষা করে, নানা হিসাব করে দেখা গেছে যে আচার্যজি যখন আপনি সেই পুরনো কুর্তা পরে বসে যান তখন আসে না। ভিউজ আসে না। তাহলে এটা নিশ্চিত হয়ে গেছে যে আচার্যজি যান, কোট কিনে নিন। ওই কুর্তায় আর ওই সব যেগুলো আপনি পরেন সেগুলোতে আর কাজ হচ্ছে না। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি নিজেকে লাক্সারি দেওয়ার আগে আমি কি প্রশ্ন করব? যে আমার কাজ এতটা যোগ্য কি? ব্যাস। আর যতটা আমার কাজের যতটা মান বাড়বে ততই আমি নিজেকে বলতে থাকবো যে হ্যাঁ, কাজ এখন এটা চাইছে একটা নতুন মোবাইল ফোন, কাজ আবার এটা চাইছে ল্যাপটপ, কাজ চাইছে যে আমি এমন জায়গায় না থাকি যেখানে ভিড়ভাট্টা থাকে, আর ভিড়ভাট্টা হলে কাজ করা যায় না। তো আমি সেই হিসাবটা করে কাজের জন্য, কাজের সেবকের মতো, কাজের সরঞ্জামের মতো, কাজের উদ্দেশ্যের মতো আমি নিজেকে আবার সুবিধা দিতে থাকবো। ওর আগে নয়। এটা নয় যে কিছুই করি না, ব্যাস আয়েশ করি, সেটা হওয়া উচিত নয়। স্বপ্ন সেটাই হয়। কেউ যদি বলে কি করছো আজকাল, আমাদের উত্তর হবে আয়েশ। আয়েশ। আয়েশ না, ওটা নয়। আচার্যজি, যেমন এনার প্রশ্নে অনেক পর্যবেক্ষণ আছে, তেমনই আপনি এর ব্যবহারিক দিকটা আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু আজকে আমি যদি এটাকে একটা দোয়ার সঙ্গে মেলাতে চাই, যেমন আপনি বলেছিলেন দেবী দেবতারা সত্য এবং সেটাকে বিশ্বাস করে সবাই মানে, তাই মেনে নিয়েছি। যেটা সাধুরা বলে সেটা তো মিথ্যে। তাহলে আজকের দিনে আমরা দেবী দেবতাদেরকে ছেড়ে আমাদের আকর্ষণটাকে ভৌতিক বাস্তুতে মেনে নিয়েছি, যেমন টাকা পয়সা, গাড়ি আর হলো কেরিয়ার। তাই ওগুলোকেই ঈশ্বর মেনে নিয়েছি বেসিক্যালি। তাই এগুলোকেই সত্যি মনে করে সবাই তার আগে পিছে ঘুরছে আর নিজের পরিচয়টাকেও এর সাথে পুরো মিলিয়ে ফেলেছে। আর এটার জন্যই সেটার এত বেশি প্রচলন আর শো অফও করা হচ্ছে। তাই এই পর্যবেক্ষণটা আপনাকে জানালাম। একেবারেই ঠিক, একদম। আর আমি বলছি, যদি আমার কোনো গল্প অনেক পছন্দ হয় না, তো সেটা এমন একজনের গল্প হবে যেখানে 70-80% গল্প এ ব্যাপারে উৎসর্গীকৃত হবে। সেখানে শ্রম, পরিশ্রম কতটাই না সে করে, সে আমার হিরো হবে। ওকে মহাপুরুষ বলো, অবতার বলো, মহানায়ক বলো, আমি সরাসরি হিরো বলছি, ও আমার হিরো হবে। আমার তার লাক্সারি, ওর কনজামশন, বিলাসিতা, ভোগ, এটা থোড়ি দেখে তুমি বলবে সে শুধু সোনার কাপড় পরে। হাঁটাও। আমার সোনার সাথে কোনো সম্পর্ক নেই, আমি ঘৃণা করি না সোনাকে। কিন্তু আমি এটা জানতে চাইবো না যে সে কতটা পরিশ্রম করে। আর এটা তো একটা ভারী সমস্যা হয়ে যাবে যে কেউ সোনার বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছে বিনা পরিশ্রম করে। এটা তো বড় গোলমাল হয়ে গেল। তাহলে তো আমি এটা জিজ্ঞেস করবো যে তুই জীবনে কি বেচলি যে এত সোনা পেলি? কারণ জীবনে কোনো কিছুই ফ্রি পাওয়া যায় না, দেয়ার আর নো ফ্রি লাঞ্চেস। কোনো মানুষকে যদি তুমি খরচ করতে দেখো, তবে সেখানে 3টে সম্ভাবনা থাকে। 2টো সম্ভাবনা হলো যে আয় করেছে, আর আয় করে নিজের ওপর অযথা খরচ করেছে, একটা সম্ভাবনা হতে পারে। দ্বিতীয়টা হলো আরও একটা ভালো সম্ভাবনা, যে আয় করেছে সেই জন্য খরচ করছে, কারণ খরচ করার প্রয়োজন আছে। আর তৃতীয় যা সবচেয়ে খারাপ সম্ভাবনা হলো যে সে খরচ করছে, সে কোনো আয়ই করেনি। এটা সবচেয়ে খারাপ সম্ভাবনা, যে শুধুই খরচ করছে, কিছুই আয় করেনি। এর চেয়ে ভালো কে? যে নিজে আয় করেছে কিন্তু খরচ উল্টোপাল্টা করেছে, প্রয়োজন নেই তবুও খরচ করেছে। সবচেয়ে ভালো কে হতে পারে? যে নিজে আয় করেছে। যে আয় করেছে এবং খরচ অতটাই করছে যতটা সেই কাজের জন্য প্রয়োজন। আমাদের যে গল্পগুলো আছে সেখানে বলাই হয় না যে কিভাবে আয় করেছে। এত বড় বাড়ি দেখিয়ে দিল, এটা তো বলো টাকা কোথা থেকে এলো? বলো না।
বিবেকানন্দ আমার কাছে প্রিয় কেন? যদি সত্যি করে বলি তাহলে বোধের বক্তব্যের গভীরতা নিয়ে কথা হয়। তাহলে হয়তো এমন কিছু মনীষী হয়েছেন যারা স্বামী বিবেকানন্দকে ছাড়িয়ে গিয়েছেন। ঠিক আছে, এটা অবশ্যই সম্ভব। অনেকেই মনে করেন এটা, যে যদি আপনি জিদ্দু কৃষ্ণমূর্তির বক্তব্য দেখেন আর স্বামী বিবেকানন্দের কথাগুলি শোনেন, তাহলে কিছু জায়গায় মনে হবে যেন কৃষ্ণমূর্তির কথায় বেশি গভীরতা আছে। এটা হতেই পারে, ঠিক আছে, কিন্তু তবুও বিবেকানন্দ এক বিশেষ কারণে আমার কাছে প্রিয়। তিনি আমাদের তার নিজের সংগ্রামের পুরো বিবরণ দিয়েছেন। আমরা তাকে লড়াই করতে দেখেছি, তার দমবন্ধ হতে দেখেছি, এমনকি আমরা তাকে ধীরে ধীরে মরতেও দেখেছি। আমি এই জিনিসটাই চাই আমার হিরোর মধ্যে। আমি তার লড়াই দেখতে চাইব। সফলতা তো হাতে থাকে, কি মিলুক বা না মিলুক, মিললে পরেও পরে আসুক। তোমরা এটা বলো যে সে কত বড় কার্যক্রম করেছে, লড়াইয়ের কথা জানাই যায় না, কেউ বলেই না এটা। আপনাকে শুধু এটাই বলা হয় যে হ্যাঁ উনি এখানে ছিলেন। যে কাউকে ধরে নিন, ধর্মের ক্ষেত্রে নিয়ে নিন, হ্যাঁ এখানে ছিলেন, এখান থেকে আমেরিকায় পৌঁছে গেছিলেন, আর আমেরিকায় গিয়ে তিনি বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কিভাবে করেছেন এটা তো বলুন। লড়াইয়ের কিছু গল্প বলুন। আর নয়তো ওই গল্পের মধ্যে এমন কিছু আছে যেটা বলার মতো নয়, লোকানো হচ্ছে। আর যদি বলার মতো হয় তাহলে অনুগ্রহ করে বলুন, কারণ আমাদের অনুপ্রেরণা তো লড়াই থেকে আসে। পরে তুমি সোনার মহল তৈরি করে ফেলেছ, অথবা কোটি কোটি অনুগ্রামী হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, 700টা বই হয়ে গেছে, এটা পরের কথা, তাই না? একটা সাধারণ মানুষ যেখানে দাঁড়িয়ে আছে, ওর সবচেয়ে বেশি মিল কার সাথে আছে? তোমার লড়াইয়ের সাথে, কারণ তাকে এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে। সে এটা জানতে চায়, আর সেই কথাগুলো জানানো হয় না। সেই কথাগুলো জানানো জরুরি। আপনার হিরো সে হওয়া উচিত নয় যে সফল, সে হওয়া উচিত যে লড়াই করেছে। লড়াইয়ের সাথে সম্পর্ক রাখুন, সফলতার সাথে নয়। কেউ আপনাকে তার সফলতা, এটা ওটা 50টা জিনিস দেখিয়ে লোভ দেখাচ্ছে, এটা বলবেন না। প্রক্রিয়া বলো, প্রক্রিয়া। এইসব কোথা থেকে হলো, কিভাবে হলো, পুরো প্রক্রিয়াটা বোঝাও। কারণ আমাদের কাজের এটা পরিণাম নয়, আমাদের কাজের ওই প্রক্রিয়াটা যেটার মধ্যে তুমি গেছিলে সেটা বলো। তো বিবেকানন্দের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা আছে সেটা বেশ স্বচ্ছ। আমাদের প্রায় সব কিছুই জানা আছে। তার জন্ম, তার পরিবার, তার শিক্ষা, রামকৃষ্ণর সাথে তার সময়, তারপরে তার যে নিজের লড়াই, কোন পদ্ধতিতে সে দেশ জুড়ে ঘুরে ঘুরে অনেক কিছু জোগাড় করে তারপরেও কিছু লোকের সাহায্যে, অনুগ্রহতে কিভাবে তিনি আমেরিকা পৌঁছেছিল, ওখানেও কি হয়েছিল, ওটা আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে বিবরণ আমরা পেয়ে গেছি। তো ওই জিনিস আমাদের অনেক উপযোগী করে তোলে, আমাদের কাছে নিয়ে আসে, আমাদের হৃদয়ের কাছে নিয়ে আসে। সোজা তোমাকে দেখানো হলো যে উনি একজন মহাত্মা, ওনার দেখো বড় আশ্রম আছে, ওনার ওই আশ্রমটা এলো কোথা থেকে? এটা তো বলুন। এটা বলেন না, খালি বড় আশ্রম দেখিয়ে দিচ্ছেন। আর বড় আশ্রম, সেখানে দুনিয়ার সমস্ত মাননীয় লোকজন আসছে, এ আসছে ও আসছে, কিভাবে, ব্যাপারটা কি সেটা তো বলুন। বুঝতে পারছো কথাগুলো? চমক ধমক দেখে প্রভাবিত হবেন না। আর দুনিয়া সবসময় আপনাকে এটা দেখাতে চায় যে দেখো এটা আছে। কেউ এইটা বলতে চায় না যে যেটা আছে তা কিভাবে এলো। আমি একটা কবিতা লিখেছিলাম, জানেন না হয়তো। সেখানে ছিল যে এই যে বেইমানি চলতে থাকে, এতে দুটি বিষয় আছে। একটা বিষয় জানি না কি ছিল, কিন্তু দ্বিতীয় বিষয় যেটা এখন মাথায় আসছে, সফলতার কারণ বেশিরভাগ অবিশ্লেষিত থেকে যায়। এটা 15-17 বছরের কবিতা। তখনই আমি বুঝে গেছিলাম যে সমাজ অন্ধ হয়ে সফল লোকেদের পেছনে ছুটে বেড়ায়, তার কারণ এটাই হলো যে সফলতার কারক, যে কারণ হলো সাকসেসের, ওটা বেশিরভাগ সময়ই অবিশ্লেষিত থাকে। অবিশ্লেষিত মানে আনএক্সপ্লেনড, আনআন্ডারস্টুড। আপনি শুধু এটা জানেন যে ওখানে পৌঁছে গেছে, পিছনে কি হলো সেটা হয়তো সে এটা বলেইনি, অথবা বলতে চায়নি।
লুকিয়েছে। নিজের আদর্শ তাকে বানান যিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। পরিণাম তো এই তো এরকম, যেরকম হাওয়া বয় কখনো এদিকে কখনো ওদিকে, পরিণাম কখনো মেলে কখনো মেলে না। আর পরিণাম কখনো প্রচুর ক্ষুদ্র কারণেও মিলে যেতে পারে। তো পরিণামের অনেক গ্রাহক হবার প্রয়োজন নেই। কথাগুলো বোঝা যাচ্ছে তো? দেখো ওখানে কারা কারা লড়াই করেছে, জিতেছে কে সেটা ঈশ্বর জানে। আর অনেক সময় তো সিংহাসন বিনা লড়েই পাওয়া যায়, পূর্বপুরুষের হিসাবে। এটা কখনো দেখো না যে সিংহাসনে কে বসে আছে, এটা দেখো যে জনতার জন্য লড়াই কে করেছে। জনতার জন্য রাজা কে হয়ে গেল এটা অনেক সংযোগের কথা। জনতার জন্য নিঃস্বার্থ লড়াই কে করছে, সে হওয়া উচিত তোমার হিরো, তোমার নায়ক, তোমার অবতারও। আর সে আমার কখনোই হিরো হবে না যার কাছে ঐশ্বরীয় রূপে কিছু বিশেষ ক্ষমতা প্রাপ্ত ছিল। আমার হিরো যে সে খুব সাধারণ মানুষ, যার মধ্যে 100 দুর্বলতা আছে, আরও এইসব দুর্বলতা থাকা সত্ত্বেও লড়াই করে, টিকে থাকে। কথাটা বুঝতে পারছো? আমরা কি করি, আমরা আমাদের গল্পে এবং আমাদের কল্পনার মধ্যে তাকেই আদর্শ করে নিই যে জন্ম থেকেই বিশেষ পরিস্থিতি অনুযায়ী বিশিষ্ট হয়। এটা কখনো করো না। আপনার নায়ক আপনার মতোই একজন সাধারণ ব্যক্তি হওয়া উচিত। তখন গিয়ে তুমি এক জায়গায় তার সাথে একাত্ম বোধ করতে পারবে। ও আমার মতোই সাধারণ, আর তারপর সে উঠতে 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 একদম আকাশে পরিণত হয়েছে। এই ভাবনা থেকে একদম বেরিয়ে আসো যে আকাশ ছুঁল তার আকাশেই জন্ম হয়েছে, না। সবসময় মনে রাখবে যে আকাশ ছুঁয়েছে সেও জন্মই মাটিতেই নিয়েছে, যেরকম আমরা এই মাটিতে জন্মেছি। বুঝতে পারছো কথাটা? কাকে আমি আমার নায়ক মানব? যার কাছে এমন দৈবিক শক্তি আছে যে যাকে মারো তার কোনো চোট লাগবে না, নাকি তাকেই মানব যাকে আমার আপনার মতো মারলে চোট লাগবে, কিন্তু সেই চোটের পরেও ও টিকে থাকে কারণ তার মধ্যে প্রেম আছে? বলো। কিন্তু আমরা তো আমাদের গল্পে তাকেই স্থান দিয়েছি যার চোটই লাগে না। যখন তার চোটই লাগে না, তাহলে তুমি আমার কি কাজের? সরিয়ে দাও এদের যাদের চোটই লাগে না। আমার তো চাই আমারই মতো একজন মানুষ, না যার চোট লাগে, আর যে চোট খাওয়ার পরেও কোনো উচ্চতর লক্ষ্যের জন্য, কোনো গভীর প্রেমের জন্য রক্ত বয়ে গেলেও টিকে থাকে। অলৌকিকতার পেছনে দৌড়ানো বন্ধ করো। অলৌকিক অলৌকিক দিব্যদৃষ্টি, অলৌকিকতা নিয়ে কি করবে? তুমি এই পৃথিবীর মানুষ, আর কেউ অলৌকিক, তখন তুমি কি করবে? যাকে দেখলে মনে হয় তার কোনো দুর্বলতা নেই, বুঝে নাও সে তোমার কোনো কাজেরই নয়। আমরা দুর্বলতার পুতুল, আর আমাদের সামনে একজনকে নিয়ে দাঁড় করিয়ে দিল, দেখো এর কোনো আঘাতই লাগে না, তার কোনো দুর্বলতাই নেই, সে নির্বিকার, কোনো দুর্বলতা নেই, সে আমার কোন কাজের? আমার সম্পর্কটা তো তখনই হবে না যখন দেখা দেবে যে সে আমার মতোই দুর্বল, সে কষ্ট পায়, সে পড়ে যায়, তার চোট লাগে, আঘাত লাগে। সে ঠিক তেমনই, ও পড়ে যায়, চোট পায়, কিন্তু পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ায়, টিকে যায়, লড়াই করে, কারণ তার টিকে থাকাটা জরুরি। তার জীবনে একটা বড় লক্ষ্য আছে এবং তার জন্য সে সমস্ত কষ্ট সহ্য করতে পারে। তারপরেই গিয়ে আমাদের তার সাথে সম্পর্ক হবে, তার সাথে কিছু শিখতে পারবো, সে অনেক কাজের হবে, যে আমাদের হিরো, নায়ক, যে আমাদের গল্পে প্রোটাগনিস্ট হবে।
আর তাদের থেকে দূরে থাকুন যারা তাদের দুর্বলতা লুকায় এবং বলে আমরা তো সুপার হিরো। যদি সে সুপার হিরো হয় তাহলে তোমাদের কোনো কাজের নয়। আমার এই জন্যেই এইসব লোক সবসময় কিছুটা গোলমেলে মনে হয়, যে নিজের মুখেই বলে দেয় আমি তো এরকম। আমি বলি তবে থাক, হতে পারে তুমি মিথ্যুক, আর যদি তুমি সত্যি ওরকম তাহলে আমার কোনো কাজের নয়। আমার তো কেউ চাই যে এই মাটিরই, যে আমার হাত ধরে থাকবে। তুমি যদি ওটাই হয়ে যাও তাহলে আমার কি কাজের? আর বেশিরভাগ যারা বলে না আমি তো ওইটা, তার মানে তারা এই মাটিরও নয়, পাতালের। তারা পাতালবাসী হয়ে নিজেদের আকাশবাসী বলছে। হুম, এটা ১৯৯৫ সালের লেখা কবিতা। কত বছর হয়ে গেছে? ২৯-৩০ বছর। মানুষের যে আক্রমণাত্মকতা আছে ওটা নিয়ে লিখেছিলাম। আমি যেই লোকজনদের মধ্যে তখন ছিলাম, ওই সার্কেলটা আক্রমণাত্মক লোকেদের ছিল। গো গেটার্স। এটা পেতে হবে, ওটা পেতে হবে, জীবনে দ্রুত এগিয়ে যেতে হবে, জাস্ট সার্জ অ্যাহেড, কাট থ্রু দ্য ক্রাউড অ্যান্ড মিট ইউর ফেট। ওইসব যা চলে না, শুধু শুধু সিলেকশনটা হতে হবে আইআইটিতে, যেই টপ করতে হবে, আর এগুলো ছাড়াও ওটার জন্য যত ধরনের লড়াই করা সেটা করে নিতে হবে। শুরু করি। মানুষ, মনে হচ্ছে তোমরা খুব আক্রমণাত্মক হয়ে উঠেছ। শকুনের মতো তোমাদের দৃষ্টি, চিতার মতো তোমাদের আক্রমণ, সিংহের মতো প্রহার। অপরাজেয় তোমরা, শক্তিশালী, সামর্থ্যবান। এটা প্রথম অংশ। দ্বিতীয়টা, সিদ্ধান্ত মাত্র দুটি। সফলতার কারণ বেশিরভাগ অবিশ্লেষিত থেকে যায়, আর প্রহার করে যে প্রথমে, সফলতাও বেশিরভাগ সেই পেয়ে থাকে। তো এটাই তোমাদের দুটো নীতি যেটার ওপর তোমরা চলো। সাকসেস অ্যাট এনি কস্ট। সাকসেস অ্যাট এনি কস্ট, সফলতার কারণ তো অবিশ্লেষিত রয়ে যাবে, তাই না? কেউ জিজ্ঞাসাই করবে না যে এসব তো ঠিক আছে যেগুলো তুমি আমাকে দেখাচ্ছ, কিন্তু এটা এলো কোথা থেকে, কেউ জিজ্ঞাসাও করবে না। তো তুমি সফল হতে চাইবে যে কোনোভাবেই, ব্যাস জাস্ট বলা হয় না যে ফেক ইট টিল ইউ মেক ইট, অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ মেড ইট নোবডি উইল পয়েন্ট অ্যাট ইউর ফেকনেস। কেউ এটা বলবে না যে তুমি যা অর্জন করেছো এটাকে আমরা ২ পয়সার হিসাবে ভাবি আর এটাতে থুতু দেব, কেননা তুমি ভুল পথে অর্জন করেছো। কেউ এটা বলবে না যে যা তুমি অর্জন করে নিয়েছো এবং যা তুমি অর্জন করেছো ওটা দেখিয়ে দেখিয়ে তুমি আরও পরিচিতি লাভ করো সমাজে। তো সফলতার কারণ বেশিরভাগ অবিশ্লেষিত থেকে যায়, যে প্রহার করে প্রথম সেই বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়। তাই হে আক্রমণকারী, সর্বশক্তিশালী জীব, তোমাকে প্রণাম। আবার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, প্রহার কিন্তু কেন? প্রহার কিন্তু কার উপর? আক্রমক কিন্তু আক্রমণের আবশ্যকতা কেন? রচনাকারের সৃষ্টির প্রত্যেক অংশকে শত্রু বলে কেন মনে হয় তোমার? তোমার হৃদয়ের মধ্যে কেমন ভাব যা তোমার দৃষ্টিকে সন্দেহ ব্যাকুল করে রেখেছে? মনের মধ্যে কিসের ভয়? শেষে ২টি পংক্তিতে উত্তর দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, কিসের ভয় মনের মধ্যে? উত্তর দেওয়া হয়েছে, কখনো তার নয় তো, যে হলো সাক্ষী তোমার প্রত্যেক কর্মের। এখানে বলতে চাওয়া হয়েছে তুমি ভয় পেয়ে আছো, এজন্যই তুমি এতটা আক্রমণাত্মক। ইয়োর অ্যাগ্রেশন ইজ অ্যারাইজিং ফ্রম ইয়োর ফিয়ার। আর তুমি কার ভয় পাচ্ছ? তুমি আত্মাকেই ভয় পাচ্ছ, কারণ তুমি যা সেটা আর কেউ না জানুক, আত্মা তো সাক্ষী, সে তো জানেই। আর সেই ভয়টাকে নিয়েই তুমি, ভেতরের ভয়ের কারণে তুমি, বাইরে থেকে তুমি এতটা অ্যাগ্রেসিভ, আক্রমক হয়ে উঠেছ। জি, নমস্কার সবাইকে। আমার নাম অতুল শুক্লা। আমি এখানে ইউএসএ একটি ব্যাংকে টেক লিড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। আচার্যজিকে আমি শুনতে শুরু করেছি কমপক্ষে ১৬ মাস হয়ে গেছে, আর তারপর থেকে
পরিবর্তন, লক্ষণীয় পরিবর্তন আমি নিজে যেটা অনুভব করেছি, আমি এর আগেও অনেক গুরুদের কথা শুনেছিলাম। আমার এরকম অনেক হয়েছে যে খালি সময় আমি বসে, বসে YouTube ইত্যাদি দেখতাম। আর গুরুদের কথা শোনার পরেও আমি YouTube-এর অন্য সবকিছু দেখতে থাকতাম। এইসব করেই আমি উইকেন্ডস কাটিয়ে দিতাম। কিন্তু যখন থেকেই আমি আচার্যজিকে শুনতে শুরু করলাম, তখন থেকেই আমি আচার্যজিরই ভিডিও দেখি। বাকি YouTube ভিডিও আর দেখি না। কেননা ওটায় অনেক এঙ্গেজিং লাগে আমার। আর আজকের জেনারেশনের সাথে অনেকটা বেশি কানেক্ট করে ওনার এই ভালো ভিডিওগুলো। আর ওনার যা ভাষা আছে আজকের জেনারেশনের জন্য আকর্ষণীয়। কোথাও না কোথাও আমরা ওটার সাথে জুড়ে থাকি, এরকম ফিল হয়। তো আজকের সেশনে আমরা শিখলাম তমগুণ, রজগুণ এবং শতগুণের পার্থক্য। আর এই পার্থক্য শিখে আমি বুঝতে পেরেছি যে এখনো আমি রজগুণের পর্যায়েতে আছি। কিন্তু এই পার্থক্য এখন বুঝতে পেরেছি। আ আর আমি এটাও বলতে চাইছি যে আগে যা আমি বলেছিলাম ভিডিওগুলো নিয়ে, সেইগুলো দেখে এই ব্যাপারটা হয়তো ভালোভাবে কানেক্ট করতে পারিনি। কারণ সেগুলো তমগুণ, রজগুণের পর্যায় ছিল। আর আচার্যজির ভিডিও শতগুণের পর্যায়। অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ ভেরি এনগেজিং। একটা দোহা যা আচার্যজির থেকে শুনেছি, আমি ওটা বলতে চাইছি।